এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কোনো সফলতার কথা তার সমর্থকরা উচ্চ গলায় বলে থাকেন, সেই সফলতা হলো প্রথমত তিনি জাতিসংঘের অধিবেশনে গিয়ে তিনি সেখানে সাইডলাইনে নজিরবিহীন বাংলাদেশের ইতিপূর্বে কোনো নেতা যেটা করেননি, করতে পারেননি, তিনি সেটা করেছেন। জো বাইডেনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের অতীতকালে আসলে জাতিসংঘের কোনো অধিবেশনে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কাছে নিকা বসার জন্য দরকার হয়নি, তার সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে হবে। এতটা অসহায় অবস্থায় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অতীতকালে এই বিপর্যয়ের মধ্যে পড়েননি। 3 নম্বর হলো যে আমাদের মধ্যে এতটা হীনমন্যতা কখনো দেখা দেয়নি, যার কারণে একেবারে সাইডলাইনে গিয়ে মিস্টার জো বাইডেনের সঙ্গে বৈঠক করে আমাদের সম্মান এবং মর্যাদা বাড়াতে হবে। ওটা একটা গতানুগতিক অনুষ্ঠান, সেখানে আমেরিকার রাষ্ট্রপতি খুব ব্যস্ত থাকেন, তার সঙ্গে 10 মিনিট 5 মিনিটের বৈঠক করে 20 মিনিটের বৈঠক করে জাস্ট একটা ছবি তোলা, একটু চুমাচুমি করা, এই জিনিসগুলো একেবারে নিতান্তই একটা ফর্মালিটিস। কিন্তু যদি দ্বিপাক্ষিক আলোচনা হয় সেটি হোয়াইট হাউসে হবে, এবং অতীতকালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কীভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, কিংবা রোনাল্ড রিগানের আমলে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব সেখানে কীভাবে সংবর্ধিত হয়েছেন, এই ভিডিও ফুটেজগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে ভাইরাল অবস্থায় আছে। তো বাংলাদেশের সঙ্গে যদি এরকম আমেরিকার কোনো দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় থাকে এবং আমেরিকা যদি বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে তারা বাংলাদেশের সরকার প্রধানকে হোয়াইট হাউসে দাওয়াত করেন, সেখানে সংবর্ধনা দেন, জাতীয় সঙ্গীত বাজে, লাল গালিচা সংবর্ধনা হয়, তারপরে বাদ্যযন্ত্র বাজে, এবং হোয়াইট হাউসে যে সকল সাংবাদিক রয়েছেন তাদের সবাইকে ডেকে জয়েন্ট সেখানে প্রেস কনফারেন্স হয়। আমেরিকার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধান একত্রে সেখানে সংবাদ সম্মেলন করেন, এবং অতীতকালে আমরা সেটাই দেখেছি। তো সেখানে এই হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফলতা নিয়ে আমরা যারা খুব আনন্দ উদ্বেলিত হচ্ছি, তাদের আনন্দটা থাকুক, আনন্দের পর্যায়ে থাকুক, এটি নিয়ে আমরা নেতিবাচক কোনো কথা বলতে চাই না। এরপর যেটি প্রচারণা হচ্ছে, তিনি যেখানে টাকা চাচ্ছেন সবাই দুহাতে তাদেরকে টাকা দিচ্ছে। এবং আপনারা জানেন যে ইতিপূর্বে যখন শেখ হাসিনার সরকার ছিল, পরিপূর্ণভাবে একটা অবকাঠামোগত সরকার ছিল, দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটা সুগঠিত এবং সুসংগঠিত আমলাতন্ত্র ছিল। তো সেই আমলাতন্ত্রের মাধ্যমে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে এনেছেন, আর সেই টাকা 10 হাতে লুটপাট করেছেন। তো সেই জায়গাটিতে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যেখানে কোনো চেইন অফ কমান্ডই নেই, তার কোনো কর্তৃত্ব নেই সরকারের উপর, তিনি নিজে কি বলেন, তারপরে নিজে কি করেন, তার বাসার সামনে যারা আছে তারা কি করে, তার বাসার মানে সরকারি বাসভবনের উল্টো দিকে রমনা পার্ক, সেই রমনা পার্কে যারা বৈকালিক হাঁটাহাঁটি করেন তারা তাকে নিয়ে কী বলেন, এই বিষয়গুলো আমরা যদি বিচার করি, বিশ্লেষণ করি, তাহলেই এই মানুষটিকে আমরা যে অতি মানব বানানোর চেষ্টা করছি সেই জায়গাতে আমরা অনেকটা নিজেদেরকে সংযত করতে পারবো, এবং আখেরে মানে শেষ পর্যায়ে আমাদের অনেক উন্নতি হবে। এখানে আমার বক্তব্যটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে 10 বিলিয়ন ডলার আনেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের লাগবে না। এই জায়গাতে যদি মির্জা ফখরুল সাহেব উপদেষ্টা হতেন, তিনি 20 বিলিয়ন ডলার আনতে পারতেন। তারেক রহমান সাহেব যদি এখানে প্রধান উপদেষ্টা হতেন, তিনি 30 বিলিয়ন ডলার আনতে পারতেন। তো এটা কোনো সমস্যা নেই। এমনকি জামাতের আমির যদি এখানে হতেন, তিনিও 20 বিলিয়ন ডলার কিন্তু আনতে পারতেন, উপদেষ্টা হতে পারতেন। এর কারণ হলো এই সকল রাজনৈতিক দলের সঙ্গে একটা পলিটিক্যাল কমিটমেন্ট অনেকগুলো দেশে রয়েছে। এখন যারা ঋণ দেয়, শর্তযুক্ত ঋণ দেয়, যেমন IMF শর্তযুক্ত ঋণ দেয়, বিশ্বব্যাংক, ADB, IDB, যেগুলো ব্যাংকিং খাত, পশ্চিমাদের যে সকল ব্যাংকিং খাত, তারা শর্ত সাপেক্ষে ঋণ দেয় প্রকল্পের অধীন। এখন যে কোনো একটা প্রকল্প তারা নিলেন, এবং আপনারা জানেন যে বিশ্বব্যাংকের প্রকল্পের একটা বিরাট অংশ চলে যায় শুধুমাত্র পরামর্শ খাতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে ঋণ প্রাপ্তি, এটি কোনো সুসংবাদ নয়, বরং এটি মারাত্মক অশনির সঙ্গে এবং দুঃসংবাদ। এর কারণ হলো শেখ হাসিনার জামানাতে যে রাজনৈতিক নেতৃত্ব ছিল, যে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, সেখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতো, এবং সেখানে
মিডিয়ার কারণে সব কিছুই মুহূর্তের মধ্যে কিন্তু জানাজানি হয়ে যেত এবং সামাজিক মাধ্যমে কোথায় কি হয়েছে, কোথায় ব্রিজের এই এক পাশ হয়নি তো অন্য পাশ হলো, এই জিনিসগুলো হয়েছে। জাতীয় পার্টি কি করেছে, অন্যরা কি করেছে, কে কটা ব্যাংক নিয়েছে, সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিরাট অংশ অন্ধকারে। আমরা জানি না এই সরকার কে চালাচ্ছে, দেশে এদের মদতদাতাকে, বিদেশে এদের মদতদাতাকে, কে নিয়োগ করছে, কে বদলি করছে, কোন জায়গা থেকে ক্ষমতা আবর্তিত হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। ডক্টর ইউনূস বলতে পারবেন না যে আই এম লায়েবল ফর এভরিথিং, আই এম ডুইং এভরিথিং, কিংবা সেনাপ্রধান বলতে পারবেন না যে আমি আসলে সব কিছু মঈনুদ্দিন ফখরুদ্দিনের জমানাতে মিস্টার মঈনুদ্দিন যা কিছু করতেন আমি সেই কাজগুলো করছি, বলতে পারবেন না। আর সচিবালয়ে যারা উপদেষ্টা আছেন তারা তো শুধু খান দান আর ঘুমান, এবং তারা দৈনন্দিন অফিসে যান, তাদের সামনে যে ফাইলগুলো আসে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন, আর সারাদিন সমন্বয়ক যারা আছেন তাদের মনোরঞ্জনের জন্য তারা সেই কাজকর্ম করেন। এর বাইরে যার সঙ্গে যেমন ভাব তেমনিভাবেই সব কিছু চলছে। এই অবস্থাতে যদি $10 বিলিয়ন ঋণ আসে, কোনো বিদেশি শক্তি সেই ঋণ আমাদেরকে দেয়, সেই ঋণ 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে আমাদের জন্য কতটা বিপদ এবং বিপত্তির কারণ হবে, তখনই আমরা বুঝতে পারবো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ক্ষমতায় থাকবেন না। তখন আপনারা কী করবেন বলেন? কাজেই আগে বিদেশ থেকে ঋণ নেওয়ার আগে, শুধু রাষ্ট্রীয় নয়, আমি মনে করি ব্যক্তিগত জীবনেও ঋণ নেওয়াটা এটা খুবই একটা কলঙ্কজনক বিষয়। আপনার প্রয়োজন না হলে আপনি কেন ঋণ নিতে যাবেন? আর দরকার হলে আপনি কষ্ট করেন। এখন আমরা সব মিলিয়ে শেখ হাসিনা অনেক ঋণ নিয়েছেন, 1 লক্ষ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ। তো সেই 1 লক্ষ আরও বোধহয় 1,05,000 না 10,000 কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ। সেই ঋণটা পারলে কমিয়ে আনেন, সেটাকে রেগুলারাইজ করেন এবং দেশটিকে ঋণমুক্ত করেন এবং নিজের যে অর্থনৈতিক প্রজ্ঞা সেটি প্রমাণ দিন। কিন্তু শেখ হাসিনা ঋণ সামাল দেওয়ার জন্য আপনি আরও 50,000 কোটি টাকার ঋণ আনলেন, বা আরও 1 লক্ষ কোটি টাকা ঋণ আনলেন। আনার পরে কাজের কাজ কিছু হলো না, মধ্যখানে সব কিছু ফোঁসফাঁস করে উড়ে গেল এবং আমরা নতুন করে বিপত্তিতে পড়লাম। নিঃসন্দেহে এই কাজের জন্য আমরা গণ আন্দোলন করিনি, এই কাজের জন্য আমরা শেখ হাসিনার বিদায়ের জন্য, পতনের জন্য 10 বছর রাজপথে লড়াই সংগ্রাম করিনি, বা আপনার সঙ্গে আমাদের এমন কোনো সম্পর্ক ছিল না যে আমরা আপনাকে শুধু গত 10 বছর যাবৎ চেয়েছি আপনি প্রধানমন্ত্রী হন, আবার আপনারও কখনো এরকম আশা আকাঙ্ক্ষা ছিল, এটা আপনি কখনো বলেননি। কাজেই যে সুযোগটি এসেছে এটি প্রকৃতি প্রদত্ত সুযোগ, এটিকে প্রকৃতি প্রদত্ত সুযোগ হিসেবে গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং আমাদেরকে অবশ্যই ঋণের ফাঁদে নতুন করে ফেলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।